বন্ধুরা, এক বৃদ্ধ চড়ুই পাখি বলল, এই ৩ প্রকারের স্ত্রী কখনোই তার স্বামীকে প্রতারিত করে না, সে কখনোই তার স্বামীকে ধোঁকা দেয় না। বন্ধুরা, আজকের এই প্রসঙ্গ, আজকের এই কাহিনী খুবই মোটিভেশনাল ও শিক্ষামূলক হতে চলেছে। প্রাচীন কালের কথা। এক নগরে ভানু সিংহ নামের এক রাজা রাজ্য করত। সেই রাজা খুবই কঠোর হৃদয়ের ছিল, সে খুবই ধূর্ত প্রকৃতির রাজা ছিল। রাজার অন্তর কাম বাসনা দ্বারা পরিপূর্ণ ছিল। সেই রাজা সারা দিন নিজের মহলে পড়ে থাকত এবং আরাম করত। সেই রাজা নিজের প্রজাদের জন্য কোনো কর্মই করত না, প্রজাদের ভালোর জন্য সে কোনো পরিকল্পনাও করত না। মায়াপুর রাজ্যের সেই রাজাকে কেউই পছন্দ করত না, তার প্রজারা তার উপর খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। সমস্ত রাজ্যবাসীরা রাজার উপর খুবই ক্রুদ্ধ ছিল। বন্ধুরা, সেই রাজা তার রাজ্যের কোনো ব্যক্তিকেই তার ন্যায্য অধিকার দিত না। ওই রাজ্যেই এক দিনহীন দরিদ্র রামু নামের শিকারী বাস করত। সেই শিকারী নগরের এক স্থানে ছোট্ট একটি কুঠির বানিয়ে তাতে বসবাস করত। রামুর তখনও বিবাহ হয়নি, সে একাই ওর কুঠিরে থাকতো এবং জঙ্গলে গিয়ে পাখিদের শিকার করত। তারপর সে পাখিগুলোকে নিয়ে সে নগরে বিক্রি করত। অপরদিকে ওই রাজ্যের জঙ্গলেই এক চমৎকারী চড়ুই পাখি বাস করত। সে চড়ুই তার পরিবারের সঙ্গে ওই জঙ্গলে বাস করত। চড়ুইয়ের স্ত্রী তাকে খুবই ভালোবাসত। সেই চড়ুই দম্পতির এক সন্তান ছিল, যে নাকি এক কন্যা ছিল। সেই কন্যা চড়ুই পাখি তার মাতা পিতাকে খুবই ভালোবাসত। চড়ুই পাখি তার পরিবারের জন্য জঙ্গল থেকে মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসতো। তারা তিনজনে খুব সুখে শান্তিতেই নিজেদের জীবন অতিবাহিত করছিল। বন্ধুরা, ওই চড়ুই পাখির পরিবারের কাছে একটি দিব্য শক্তিও ছিল। তারা যে কোনো সময় নিজের রূপ পরিবর্তন করে যে কোনো রূপ ধারণ করতে পারত। এমনই একদিন মায়াপুরে থাকা সেই শিকারী রামু জঙ্গলে পাখিদের শিকার করতে গেল। সেই দিনই ওই চড়ুই পাখির কন্যা ছোট্ট চড়ুই পাখি বলতে লাগলো, বাবা, আমি তোমার সঙ্গে আজ জঙ্গলে যাব দানা সংগ্রহ করতে। তখন চড়ুই পাখি বলতে লাগলো, দেখো কন্যা, আমি যদি তোমাকে জঙ্গলে নিয়ে যাই তাহলে তোমার প্রাণের সংশয় হতে পারে। বড় বড় পাখিরা জঙ্গলে শিকার করতে আসে, তারা ছোট্ট পাখিদেরকে শিকার করে। এছাড়াও জঙ্গলে চারপাশে শিকারীরা ঘুরে বেড়ায়, তারা পাখিদের তাকে তাকেই থাকে। তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে তুমি তাদের হাতে ধরা পড়তে পারো। কিন্তু সেই চড়ুই পাখি তার পিতার কোনো কথাই শুনল না। সে চড়ুই কন্যা তার পিতাকে বলতে লাগলো, পিতা, আজ আমি তোমার সঙ্গে জঙ্গলে যেতে চাই। যখন কন্যা এত জিদ করতে লাগলো তখন চড়ুই পাখি বলল, ঠিক আছে, চলো, আজকে তুমি আমার সঙ্গে চলো। বন্ধুরা, তারপর ওই চড়ুই পাখি তার কন্যা চড়ুইকে নিয়ে তাদের বাসা থেকে উড়ে গেল খাদ্য সংগ্রহের জন্য। তারপর তারা জঙ্গলে পৌঁছে গেল দানা পানি সংগ্রহ করার জন্য। অপরদিকে সেই রামু শিকারীও জঙ্গলে পৌঁছে গেছিল পাখিদের শিকার করার জন্য। রামু যখন সেই জঙ্গলে পৌঁছলো, সে পাখিদের ধরার জন্য মাটিতে জাল বিছালো এবং সামান্য দানা সেখানে ছড়িয়ে দিল। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তার জালে কোনো পাখি ফাঁস ছিল না। অপরদিকে কিছুক্ষণ পর সেই ছোট্ট চড়ুই কন্যা সেখানে চলে আসলো। সে দেখলো মাটিতে কিছু দানা পড়ে রয়েছে। সে যখনই মাটি থেকে সেই দানাগুলো সংগ্রহ করতে যাবে তখনই তার পিতা চড়ুই ওই জালটিকে দেখে নিল এবং তার কন্যাকে সেখান থেকে সরিয়ে দিল এবং নিজে ওই জালের মধ্যে পড়ে গেল। রামু তো এটা দেখে খুবই খুশি হলো যে এতক্ষণ তার জালে কিছুই ফাঁসেনি, কিন্তু এখন তার জালে একটি চড়ুই পাখি ফেসেছে। বন্ধুরা, তারপরে ওই রামু শিকারী ওই জালটিকে নিজের কাঁধে তুলে নিল এবং সেই চড়ুই পাখিকে বাজারে বিক্রি করতে যেতে লাগলো। এমনটা দেখে কন্যা চড়ুই খুবই অবাক হলো এবং সে চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, আজকে আমার পিতা আমার জন্যে এই শিকারীর জালে ফেসে গেল। তিনি তো আমাকে বারণ করেছিলেন এখানে না আসার জন্য, কিন্তু আমি তার বারণ শুনলাম না। জানি না এই শিকারী আমার পিতার সঙ্গে কি করবে।
এদিকে সেই চড়ুই পাখিও জালের মধ্যে বন্দী অবস্থায় খুবই চিন্তিত হচ্ছিল। অপরদিকে তার কন্যা চড়ুইও তার পিতার জন্য খুবই দুঃখ করছিল এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। বন্ধুরা, সেই চড়ুই পাখির পরিবারের কাছে দিব্য শক্তি ছিল। তখন সেই চড়ুই পাখি নিজের রূপ বদল করলো এবং একটি সুন্দরী কন্যায় পরিণত হলো। সে অপ্সরাদের মতো সুন্দর রূপ ধারণ করলো। বন্ধুরা, সেই চড়ুই কন্যা অত্যন্ত সুন্দরী এক কন্যার রূপ ধারণ করলো। তার রূপের ছটা এতটাই ছিল, তাকে যদি কোনো পুরুষ দেখে নিত সে তার উপর মোহিত হয়ে যেত। সুন্দরী কন্যার রূপ ধারণ করার পর সেই চড়ুই কন্যা রামুর কাছে এসে পৌঁছালো এবং বলল, হে শিকারী, তুমি আমার পিতাকে নিজের জালে বন্দি করে রেখেছো। হে শিকারী, তুমি দয়া করে আমার পিতাকে ছেড়ে দাও এবং আমাদেরকে এখান থেকে যেতে দাও। বন্ধুরা, যখন রামু ওই সুন্দরী কন্যাকে দেখলো, সে তাকে দেখতেই থাকলো। রামু বলতে লাগলো, হে সুন্দরী কন্যা, তুমি এই জঙ্গলে কি করছো? এই জঙ্গল তো খুবই ভয়ানক। তুমি একা একা এই জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ? আর তুমি বলছো এই চড়ুই পাখি তোমার পিতা, এটা কিভাবে হতে পারে? রামু বলতে লাগলো, তুমি তো অত্যন্ত সুন্দরী এক স্ত্রী, আর তুমি তো মানুষ, তুমি কিভাবে চড়ুই পাখির কন্যা হলে? তখন সে চড়ুই কন্যা বলতে লাগলো, হে শিকারী, আমার নাম ইন্দু, আর আমি কোনো মানুষ নই। আমিও একজন চড়ুই কন্যা, আর আমাদের কাছে এই দিব্য শক্তি আছে যে আমরা নিজেদের রূপ পরিবর্তন করতে পারি। তুমি যদি আমার পিতাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে বিবাহ করব। তারপর থেকে সমস্ত জীবন আমি তোমার স্ত্রী হয়েই তোমার সঙ্গে থাকব। তখন সেই শিকারী চড়ুই কন্যাকে বলতে লাগলো, ইন্দু, আমি তোমার উপর কিভাবে বিশ্বাস করব? হতে পারে আমি যদি তোমার পিতাকে ছেড়ে দিই তুমি আমাকে বিবাহ নাও করতে পারো। আমি তো তোমার উপর বিশ্বাস করতে পারছি না। তখনই জালে বন্দি থাকা চড়ুই পাখি বলতে লাগলো, হে শিকারী, এই কন্যা সত্যি কথা বলছে। এই আমার কন্যা ইন্দু। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি এই জঙ্গলেই তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব। সমস্ত বিধি বিধান পূর্বক আমি তোমাদের বিবাহ সম্পন্ন করব এবং আমার কন্যাকে তোমাকে সমর্পণ করে দেব। তারপর থেকে সারা জীবন তোমার অর্ধাঙ্গিনী হয়ে তোমার সেবা করবে। বন্ধুরা, চড়ুই পাখির মুখে এমন কথা শুনে রামু চড়ুই পাখির উপর বিশ্বাস করলো এবং তাকে জাল থেকে ছাড়িয়ে দিল। যখনই চড়ুই পাখি জাল থেকে ছাড়া পেল, সে রামুকে অনেক ধন্যবাদ করতে লাগলো। চড়ুই পাখি বলতে লাগলো, হে শিকারী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার স্ত্রী আমাদের বাসায় আমাদের অপেক্ষা করছে। এখন আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি আমি পালন করব। আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ আমি এই জঙ্গলেই দেব। তারপর তুমি আমার কন্যাকে নিয়ে তোমাদের নগরে চলে যেও। এমনটা বলার সঙ্গে সঙ্গেই সেই চড়ুই পাখি তার কন্যাকে রামুর সঙ্গে বিবাহ দিয়ে দিল। তারপর সে তার কন্যাকে আশীর্বাদ দিয়ে রামুর সঙ্গে তার নগরে পাঠিয়ে দিল। এদিকে রামু তো তার এত সুন্দরী স্ত্রীকে পেয়ে খুবই খুশি হতে লাগলো। সে ভাবতে লাগলো, আমি তো কালো, আমাকে দেখতেও সুন্দর না, আমি তো নির্ধন, প্রতিদিন দুবেলা খাওয়ারও আমার জোটে না। আমি তো কখনো ভাবিনি আমি এত রূপবান এবং গুণবতী স্ত্রী পাবো। বন্ধুরা, এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই রামু তার স্ত্রীকে নিয়ে নগরে পৌঁছে গেল। যখন রামু তার স্ত্রীকে নিয়ে তার কুঠিরে পৌঁছলো, তখন রামুর স্ত্রী ইন্দু বলতে লাগলো, হে স্বামী, এটাই কি আপনার কুঠির? তখন রামু উত্তরে বলল, হ্যাঁ প্রিয়ে, এটাই আমার কুঠির, এটাই আমার সংসার, আমি এখানেই থাকি, এখানে থেকেই আমি আমার জীবন অতিবাহিত করি। কিন্তু হে প্রিয়ে, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আজকে আমার জন্যে তোমার মতো এত সুন্দরী স্ত্রীকে এই কুঠিরে থাকতে হবে। তুমি এত সুন্দরী, এত রূপবান, তোমাকে তো কোনো মহলেই থাকা উচিত, তোমার তো কোনো রাজার স্ত্রী হওয়া উচিত। কিন্তু বন্ধুরা, ইন্দু খুবই সংস্কারী, পতিব্রতা এবং চালাক স্ত্রী ছিল। সে বলতে লাগলো, হে স্বামী, স্বামীর ঘরই একজন স্ত্রীর জন্য স্বর্গের সমতুল্য হয়, তা কুঠির হোক অথবা মহল, স্ত্রীর জন্য তো স্বামীর ঘরই স্বর্গের সমতুল্য হয়। আপনি চিন্তা করবেন না, আমি আপনার এই কুঠিরে খুব ভালোভাবেই থাকব, আপনার খুব সেবা করব, খুব খেয়াল রাখব।
বন্ধুরা, নিজের স্ত্রীর এমন রূপ দেখে, নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে রামু খুবই প্রসন্ন হলো। তারপর রামু আর ইন্দু দুজনে তাদের কুঠিরে খুবই সুখে শান্তিতে থাকতে শুরু করলো। রামু প্রতিদিন জঙ্গলে যেত পাখিদের শিকার করতে, তারপর সেই পাখিগুলো নিয়ে বাজারে বিক্রি করত। তা দিয়ে সে যা তাদের দুজনের খুব ভালোভাবেই চলে যেত। তারা দুজন খুব সুখে শান্তিতেই নিজেদের জীবন অতিবাহিত করছিল। এমনই একদিন সেই রাজ্যের রাজা নিজের ঘোড়ার উপর বসে অনেক সিপাহীদেরকে নিয়ে নগরের ভ্রমণ করতে বেরোলো। বন্ধুরা, আস্তে আস্তে সেই রাজা ভানু সিংহ রামুর কুঠিরের সামনে পৌঁছে গেল। সেই সময় রামু আর ইন্দু দুজনেই নিজের কুঠিরের বাইরে বসে গল্প করছিল। যখন রাজা ভানু সিংহ তাদের দুজনকে দেখলো, তখন সে ইন্দুকে দেখতেই থাকলো। ভানু সিংহ ভাবতে লাগলো, এত সুন্দরী স্ত্রী, একে তো দেখে কোনো রাজ্যের রাজকন্যা মনে হচ্ছে। রাজা মনে মনে ভাবতে লাগলো, কিন্তু এত সুন্দর স্ত্রী এই কুঠিরের সামনে কেন বসে আছে? তারপর রাজা তার মন্ত্রীকে বলল, হে মন্ত্রী, তুমি খবর লাগাও তো, এত সুন্দরী স্ত্রী এই কুঠিরের সামনে কেন বসেছে। তখন মন্ত্রী মহাশয় বলতে লাগলো, মহারাজ, এই কুঠিরটি একটি দরিদ্র শিকারী রামুর কুঠির। এ প্রতিদিন জঙ্গলে পাখিদের শিকার করে এবং বাজারে সেই পাখিগুলোকে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। আর এই সুন্দরী মহিলা রামুর স্ত্রী, এর নাম হলো ইন্দু। যখন রাজা এটা জানতে পারলো যে এই সুন্দরী স্ত্রী একজন দরিদ্র এবং দুর্বল শিকারী স্ত্রী, তখন রাজার খুবই রাগ হয়ে গেল। রাজা ভাবতে লাগলো, এই রামু, এর কাছে না তো সুন্দর মহল আছে, না তো এর কাছে অন্ন বস্ত্রের ঠিকভাবে সংস্থান আছে, আর এত সুন্দর স্ত্রীকে নিয়ে এ ঘরের বাইরে বসে আছে। বন্ধুরা, সেই রাজা ভানু সিংহ পুরো দিন কাম বাসনা দ্বারা পরিপূর্ণ থাকতো। যখন সে ইন্দুকে দেখলো, সে মনে মনে ভাবলো, এত সুন্দরী স্ত্রীর তো আমার রানী হওয়া উচিত, এত সুন্দরী স্ত্রী তো আমার মহলে থাকা উচিত। এমনটা চিন্তা করে রাজা নিজের নগরের ভ্রমণ করে তার মহলে ফিরে আসলো। কিন্তু রাজা অত্যন্ত ব্যাকুল হয়ে গিয়েছিল। সে না কোনো কাজ করতে পারছিল, আর না তো সে ঘুমাতে পারছিল। সারাক্ষণ রাজার চোখের সামনে ইন্দুর ওই সুন্দর মোহময়ী মুখ ভেসে উঠতে লাগলো। সে ভাবতে লাগলো, কিভাবে আমি ইন্দুকে আমার রানী বানাতে পারি, কিভাবে আমি ওই সুন্দরী ভানুকে নিজের মহলে আনতে পারি। রাজা এইভাবেই প্রতিদিন ভাবনা চিন্তায় মশগুল হয়ে রইল। তারপর এমনই একদিন রাজা সিদ্ধান্ত নিল, আজ আমি রামুর কুঠিরে যাব এবং সেখান থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে আসব। এমনটা ভেবে রাজা তার কয়েকজন সৈনিককে নিয়ে রামুর কুঠিরের সামনে উপস্থিত হলো। রামু যখন দেখলো তার কুঠিরের বাইরে স্বয়ং রাজা দাঁড়িয়ে আছে, সে রাজাকে প্রণাম জানিয়ে বলল, আজকে আমার ভাগ্য কোন দিক থেকে উদয় হলো যে রাজামশাই আমার কুঠিরে আসলেন। রাজামশাই, আপনার যদি আমাকে দিয়ে কোনো কাজ ছিল তাহলে আমাকে ডেকে পাঠাতে পারতেন, আমি নিজেই আপনার মহলে চলে যেতাম। আপনি কষ্ট করে কেন আমার মতো এই গরিবের কুঠিরে আসলেন? মহারাজ, আপনি কেন কষ্ট করে এত দূর আসলেন? বলুন মহারাজ, আমি যদি আপনার কোনো সেবা করতে পারি তাহলে আমি মনে করব। রাজামশাই বলতে লাগলো, রামু, আমার তোমার সেবার কোনো প্রয়োজন নেই। আমি শুধু জানতে চাই, তোমার স্ত্রী ইন্দু, তাকে তুমি কোথা থেকে পেলে? এত সুন্দরী স্ত্রী তুমি কোথা থেকে প্রাপ্ত করলে? তখন রামু বলতে লাগলো, মহারাজ, আমি ইন্দুকে জঙ্গলে পেয়েছি। যখন আমি জঙ্গলে শিকার করতে গেছিলাম, আমি ওকে জঙ্গলেই দেখেছিলাম। তারপর তার পিতা তার বিবাহ আমার সঙ্গে করিয়ে দিল, এখন সে আমার স্ত্রী। তখন রাজামশাই বলতে লাগলো, রামু, তোমার স্ত্রীকে আমার খুবই ভালো লাগে। তোমার স্ত্রী অত্যন্ত সুন্দরী, আর এত সুন্দরী স্ত্রীকে নিজের কাছে রাখার অধিকার একজন রাজার কাছেই থাকে। নগরের কোনো মানুষেরই এই অধিকার নেই যে সে এত সুন্দরী স্ত্রীকে নিজের স্ত্রী বানাতে পারে। তোমার স্ত্রী রাজরানী হওয়ার যোগ্য। ও আজকে থেকে আমার মহলে থাকবে আমার রানী হয়ে। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি তোমার স্ত্রীকে নিজে আমার মহলে নিয়ে আসো। তখন রামু বলতে লাগলো, মহারাজ, এটা আপনি কেমন কথা বলছেন? ও তো কোনো বস্তু নয়, ও আমার স্ত্রী। আমি আমার স্ত্রীকে কাউকে কিভাবে দিয়ে দেব? আমি ওর সঙ্গে বিবাহ করেছি, আর ওর সুরক্ষার দায়িত্ব আমার উপরই রয়েছে।
তখন রাজা ভানুসিংহ বলতে লাগলো, আরে মূর্খ, তুই মনে হয় আমার কথা বুঝতে পারিসনি। আমি তোর কাছে অনুমতি চাইছি না, আমি তোকে আদেশ দিচ্ছি। তারপর রাজা বলতে লাগলো, ঠিক আছে, তুমি যখন এতই জোর করছো তাহলে আমি তোমার সামনে 3টি শর্ত রাখছি। তুমি যদি এই 3টি শর্ত মেনে যেতে পারো আর পূরণ করে দিতে পারো তাহলে আমি তোমাকে আর তোমার স্ত্রীকে ছেড়ে দেব। কিন্তু তুমি যদি একটা শর্ত হেরে যাও এবং পরাজিত হয়ে যাও তাহলে তোমার স্ত্রী আমার রানী হবে। তারপর থেকে সে আমার রানী হয়ে আমার মহলে থাকবে। তুমি ভেবে নাও, তারপর তুমি আমাকে তোমার জবাব জানিও। আমি কাল মহলে তোমার জন্য অপেক্ষা করব। এমনটা বলে সেই রাজা তার মহলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এদিকে রামু দুঃখী হয়ে তার কুঠিরের মধ্যে গিয়ে বসে পড়ল। নিজের স্বামীকে এইভাবে দুঃখী দেখে ইন্দু বলতে লাগলো, হে স্বামী, তুমি এত দুঃখী কেন হয়ে রয়েছো? তোমাকে দেখে এত উদাস কেন মনে হচ্ছে? আপনি রাজাকে বলে দেবেন যে আপনি রাজার 3টে শর্ত মেনে গেছেন। তখন রামু বলতে লাগলো, ইন্দু, তুমি জানো না এই রাজা ভানু সিং কত দুষ্ট প্রকৃতির রাজা। যদি আমি ওর শর্তগুলো পূরণ না করতে পারি তাহলে ও আমাদের দুজনকেই মৃত্যুদণ্ড দেবে। ভালো এটাতেই হবে তুমি রাজমহলে যাও আর ওর রানী হয়ে নিজের জীবন সুখে ব্যতীত করো। আমার সঙ্গে এই কুঠিরে থেকে তুমি শুধু দুঃখই পেয়েছো। তুমি অত্যন্ত দরিদ্রতার মধ্যে তোমার জীবন কাটাচ্ছ। কিন্তু ইন্দু, তুমি যদি রাজমহলে যাও, রাজার রানী হয়ে নিজের জীবন ব্যতীত করো তাহলে তুমি সুখে নিজের জীবন কাটানোর সুযোগ পাবে। বন্ধুরা, রামুর মুখে এমন কথা শুনে ইন্দু বলতে লাগলো, স্বামী, আপনি কি কথা বলছেন? আমি আপনার স্ত্রী, আমার সঙ্গে আপনার বিবাহ হয়েছে। আমি সম্পূর্ণ মন থেকে আপনাকে নিজের স্বামী হিসেবে স্বীকার করেছি। আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমার জন্য আপনার ঘর কোনো রাজমহলের থেকে কম কিছু নয়। আপনার সেবা করাই আমার ধর্ম। আপনি কালকে রাজমহলে গিয়ে রাজাকে বলে দেবেন রাজার 3টে শর্ত আপনার মঞ্জুর আছে। এরই সঙ্গে আপনি রাজাকে আরও একটি কথা বলবেন। আপনি রাজাকে বলবেন, আপনি যদি এই 3টি শর্ত পূরণ করতে পারেন তাহলে রাজাকে এই নগর ছেড়ে চলে যেতে হবে। তখন রামু তার স্ত্রী ইন্দুকে বলতে লাগলো, ইন্দু, আমি এটা কিভাবে বলবো? ভানু সিংহ এই নগরের রাজা। আমি যদি তাকে এইসব কথা বলি তাহলে সে তো আমাকে মেরে ফেলবে, সে তো আমাকে শুলিতে টাঙিয়ে দেবে। তখন ইন্দু বলতে লাগলো, স্বামী, আমি আপনাকে যা বলি আপনি শুধু ততটুকুই করুন। আমি জানি রাজা এমনটা কিছুই করবে না। আপনি শুধু কালকে গিয়ে রাজাকে কথা বলবেন যে রাজামশাই, আমি যদি আপনার শর্ত পূরণ করতে পারি তাহলে আপনি নগর ছেড়ে চলে যাবেন। বন্ধুরা, রামু নিজের স্ত্রীর কথা শুনে নিল এবং পরদিনই সে রাজমহলে পৌঁছে গেল। রামুকে দেখে রাজা ভানু সিংহ অত্যন্ত প্রসন্ন হয়ে গেল। সে বলতে লাগলো, আসো আসো রামু, তুমি এসেছো, তোমার স্ত্রীকে নিয়ে আসলে না? বলো তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তখন রামু বলতে লাগলো, হে রাজামশাই, আমি আপনার 3টে শর্তই মেনে নিলাম। কিন্তু যদি আমি আপনার এই 3টে শর্ত মেনে নিই আর পূরণ করে দিতে পারি তাহলে আপনার এই নগর ছেড়ে চলে যেতে হবে। তারপরে আপনি আর কোনো দিন এই নগরে ফিরে আসতে পারবেন না। রাজামশাই সামান্য ঠাট্টার সুরে হেসে উঠল এবং বলতে লাগলো, ঠিক আছে রামু, আমি তোমার শর্ত মেনে নিলাম। রাজা বলতে লাগলো, রামু, তুমি যদি এই 3টে শর্ত পূরণ করে দিতে পারো তাহলে আমি তোমাকে আর তোমার স্ত্রীকে ছেড়ে দেব আর নিজেও এই নগর ছেড়ে চলে যাব। তারপর রাজা নিজের 3টে শর্ত রামুকে বলতে লাগলো। রাজার প্রথম শর্ত হলো, রাজা বলল, রামু, আমার কাছে যে বলদটি আছে সেটি খুবই শক্তিশালী। আমার বলদটি খুবই হিংস্র প্রকৃতির। তুমিও কাল তোমার বলদটিকে নিয়ে আসবে এবং তোমার বলদের সঙ্গে আমার বলদের যুদ্ধ হবে। যদি আমার বলদ হেরে যায় তাহলে তুমি তোমার প্রথম শর্ত জিতে যাবে, কিন্তু যদি আমার বলদ তোমার বলদকে হারিয়ে দেয় তাহলে তুমি প্রথম শর্তও হেরে যাবে। বন্ধুরা, রাজার কথা যখন রামু শুনলো, সে রাজার কথা শুনে নিজের কুঠিরে ফিরত চলে আসলো। কুঠিরে এসে সে তার মাথায় হাত দিয়ে বসে পড়ল। যখন ইন্দু তার স্বামীকে এইভাবে বসে থাকতে দেখলো, সে তার স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী, আপনাকে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন দেখাচ্ছে? আপনি তো রাজার কাছে গেছিলেন, রাজা আপনাকে কি বলল? তখন রামু তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়ে, আমি রাজার কাছে গেছিলাম আর রাজা আমাকে কালকে প্রথম শর্ত পূরণ করতে বলেছে।
রাজা বলল রাজার কাছে একটি বলদ আছে এবং রাজা তার বলদের সঙ্গে আমার বলদের যুদ্ধ করাতে চায়। আমার বলদ যদি রাজার বলদকে হারিয়ে দেয় তাহলেই আমি প্রথম শর্ত জিতে যাব, আর যদি আমার বলদ হেরে যায় তাহলে আমি প্রথম শর্ততেই হেরে যাব। কিন্তু ইন্দু, আমাদের কাছে তো কোনো বলদই নেই। তখন ইন্দু তার স্বামীকে বলতে লাগলো, স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের কাছে বলদের জোগাড় ঠিক হয়ে যাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। এমনটা বলেই ইন্দু একটি চড়ুই পাখির রূপ ধারণ করে জঙ্গলে তার পিতার কাছে পৌঁছালো এবং তার পিতার সঙ্গে সাক্ষাৎ করলো। নিজের কন্যাকে দেখে চড়ুই পিতা বলতে লাগলো, আসো কন্যা, তুমি অনেক দিন পর আসলে, তুমি কেমন আছো আমাকে বলো, কত দিন হয়ে গেল তোমাকে দেখি না, তুমি আজ কি কারণের জন্য এখানে উপস্থিত হলে, আমাকে সেই কারণটি বিস্তারিত জানাও। তখন সে চড়ুই পাখি তার পিতাকে বলতে লাগলো, হে পিতা, আমি যে নগরে থাকি সেই নগরের যিনি রাজা তার নাম হলো ভানু সিংহ। তিনি অত্যন্ত অত্যাচারী প্রকৃতির, তার দুষ্ট নজর আমার উপর পড়েছে। সে আমার স্বামীর কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে চায় এবং নিজের স্ত্রী বানিয়ে নিজের রাজরানী বানাতে চায়। সে আমার স্বামীকে 3টে শর্ত পূরণ করতে বলেছে, যদি সে ওই 3টে শর্ত পূরণ করতে পারে তবেই সে আমাদেরকে ছেড়ে দেবে বলেছে। তার প্রথম শর্ত হলো তার বলদের সঙ্গে আমাদের বলদের যুদ্ধ করাতে হবে। যদি আমাদের বলদ রাজার বলদকে হারিয়ে দিতে পারে তাহলে আমার স্বামী প্রথম শর্ত জিতে যাবে, আর যদি আমাদের বলদ হেরে যায় তাহলে প্রথম শর্তেই আমার স্বামী হেরে যাবে। কিন্তু হে পিতা, আমাদের কাছে তো কোনো বলদই নেই, আমরা কিভাবে লড়াই করাবো? অপরদিকে রাজার কাছে যে বলদটি রয়েছে সেটি খুবই শক্তিশালী এবং হিংস্র প্রকৃতির, আমরা কিভাবে আমাদের প্রথম শর্ত জিতব? তখন সেই চড়ুই পিতা তার কন্যা ইন্দুকে বলতে লাগলো, দেখো কন্যা, তুমি এত দুশ্চিন্তা করো না, আমি আছি তো, আমি নিজের চমৎকারিক শক্তি দিয়ে একটি বলদে পরিণত হব, তারপর আমি রাজার বলদকে হারাবো আর তোমরা প্রথম শর্ত জিতে যাবে। এমনটা বলে সেই চড়ুই পিতা একটি অত্যন্ত বলবান এবং শক্তিশালী বলদে পরিণত হলো। তারপরে সে তার কন্যাকে বলতে লাগলো, এখন তো তোমার কোনো অসুবিধা নেই তাই না, চলো এখন আমরা দুজন নগরে যাই। তারপর ইন্দু তার পিতাকে নিয়ে নগরে প্রবেশ করলো। তারপর তারা দুজন নগরে তাদের কুঠিরে উপস্থিত হলো। যখন রামু ইন্দুকে একটি বলদ সঙ্গে নিয়ে আসতে দেখলো তখন সে খুবই প্রসন্ন হয়ে গেল। রামু বলতে লাগলো, ইন্দু তুমি এই বলদটিকে কোথা থেকে পেলে? একে তো অনেক শক্তিশালী এবং বলবান মনে হচ্ছে। তখন ইন্দু তার স্বামীকে বলতে লাগলো, হে স্বামী, এই বলদটিকে আমার পিতা আমাকে দিয়েছেন, এই বলদটিকে কেউ পরাজিত করতে পারবে না। পরদিন যথাসময়ে রাজা তার নগরবাসীকে একটি স্থানে উপস্থিত করলো এবং ঘোষণা করে দিল, আজকে তার বলদের সঙ্গে রামুর বলদের যুদ্ধ হবে এবং যদি রামুর বলদ হেরে যায় তাহলে তার স্ত্রীকে সে নিজের রাজরানী বানাবে, আর যদি রামুর বলদ জিতে যায় তাহলে দ্বিতীয় শর্তের জন্যে রামু প্রস্তুত হতে পারবে। আর এইভাবেই রামু যদি 3টে শর্ত জিতে যায় তাহলে রাজার নগর ছেড়ে চলে যাবে। এমন কথা শুনে নগরবাসীরা অত্যন্ত খুশি হয়ে গেল। নগরবাসীরা ভাবতে লাগলো, যে কোনোভাবে যদি রামু এই 3টে শর্ত জিতে যায় তাহলে খুবই ভালো হবে, এই দুষ্ট রাজার কাছ থেকে আমরা মুক্তি পাবো। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধের সময় সামনে চলে আসলো। এদিকে রামু আর ইন্দু দুজনে নিজেদের বলদকে নিয়ে রাজমহলে উপস্থিত হলো, অপরদিকে রাজাও নিজের বলদকে নিয়ে সেখানে উপস্থিত ছিল। কিছুক্ষণ পরেই দুজন বলদের যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হলো। বন্ধুরা, ইন্দুর যে বলদটি ছিল সেটি খুবই শক্তিশালী এবং খুবই তেজস্বী ছিল, তাকে কোনো বলদেই পরাজিত করতে পারছিল না। সে যদি সারা দিন ধরেও যুদ্ধ করত তবুও সে হাঁপাতো না। এত শক্তিশালী বলদের সামনে রাজার ওই বলদ 1 সেকেন্ডের জন্য টিকতে পারল না। কিছুক্ষণের মধ্যেই ইন্দুর বলদ রাজার বলদকে পরাজিত করে দিল। বন্ধুরা, এমনটা দেখে রাজা খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন, কিন্তু রামু ও সমস্ত প্রজাগণ খুবই খুশি হয়ে গেলেন। রাজা রামুর উদ্দেশ্যে বলতে লাগলো, রামু, অত প্রসন্ন হওয়ার কিছু নেই, সবে তুমি একটা শর্ত জিতেছ, আরও 2টো শর্ত বাকি আছে।
তারপর রাজা বলতে লাগলো, রামু, তোমার দ্বিতীয় শর্ত হলো আমার রাজমহলে একটি অত্যন্ত মূল্যবান কলস রাখা আছে। ওই কলসটির চারপাশে মণিমুক্ত খচিত এবং কলসটির ভিতরেও অনেক মূল্যবান মণিমুক্ত রাখা আছে। ওই কলসটিকে সর্বক্ষণ আমার প্রহরীরা পাহারা দিচ্ছে। সমস্ত জগতে ওই কলসের মতো দামি কলস আর একটাও নেই। যদি তুমি আমার মহলের মধ্যে থেকে ওই কলসটিকে চুরি করে নিতে পারো তাহলে তুমি তোমার দ্বিতীয় শর্ত জিতে যাবে। আর এর জন্য তোমার শুধুমাত্র একটা দিনের সময় আছে। কাল এই সময়ে তোমার ওই কলসটি আমার সামনে নিয়ে আসতে হবে। তুমি যদি তোমার ওই দ্বিতীয় শর্ত না পূরণ করতে পারো তাহলে তুমি তোমার দ্বিতীয় শর্তে হেরে যাবে এবং তোমার স্ত্রী আমার হয়ে যাবে। তখন রামু বলতে লাগলো, হে মহারাজ, আমি আপনার দ্বিতীয় শর্ত স্বীকার করলাম। এমনটা বলে রামু তার কুঠিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। অপরদিকে রাজাও তার মহলে পৌঁছালো এবং কলসের চারপাশে আরও সৈন্যবাহিনী নিযুক্ত করলো। রাজা তার সৈনিকদের বলতে লাগলো, যদি কলস চুরি হয় তাহলে তোমাদের সবাইকে আমি মৃত্যুদণ্ড দেব। তারপর সৈনিকেরা খুব মনোযোগের সহিত ওই কলসটিকে দেখাশোনা করতে লাগলো। বন্ধুরা, এদিকে যখন রামু নিজের কুঠিরে প্রবেশ করলো, ওই বলদটি আবারও জঙ্গলে চলে গেল এবং চড়ুই পাখির রূপ ধারণ করে নিল। অপরদিকে রামু অত্যন্ত চিন্তিত হতে লাগলো। সে ভাবতে লাগলো, কিভাবে এত পাহারা সত্ত্বে আমি রাজার মহলে প্রবেশ করে ওই কলসটিকে চুরি করব। সেখানে তো কত সৈনিকরা আমার প্রতীক্ষা করছে আর ওই কলসকে খুব যত্ন সহকারে পাহারা দিচ্ছে। এমন অবস্থায় অত দামি কলসি চুরি করা কোনো সাধারণ ঘটনা নয়। বন্ধুরা, ইন্দু তখন নিজের স্বামীকে এত চিন্তিত দেখে তার সামনে গিয়ে পৌঁছলো। সে বলতে লাগলো, স্বামী, আপনি চিন্তা করবেন না। যেই প্রকারে আপনি প্রথম শর্তটি জিতেছেন ঠিক একইভাবে আপনি দ্বিতীয় শর্তটিও জিতবেন। শেষ পর্যন্ত আমাদেরই বিজয় হবে। এমনটা বলে ইন্দু আবারও সেই কন্যা চড়ুই পাখির রূপ ধারণ করলো। তারপর সে জঙ্গলে আবারও নিজের পিতার কাছে চলে গেল আর বলতে লাগলো, হে পিতা, আমি আপনার সাহায্য চাই। আরও একবার আপনি আমাকে সাহায্য করুন। তখন সেই চড়ুই পিতা বলতে লাগলো, বলো পুত্রী, তোমার কি সাহায্য প্রয়োজন? তখন সে চড়ুই কন্যা বলতে লাগলো, হে পিতা, আপনি তো জানেন রাজামশাই আমার স্বামীকে ওই দামি কলসটি চুরি করতে বলেছেন। কিন্তু আমার স্বামী যদি রাজমহলে যায় তাহলে ওই পাহারাদাররা আমার স্বামীকে ধরে ফেলবেন। আর আমার স্বামী যদি একবার ধরা পড়ে যান তাহলে তাকে রাজা মৃত্যুদণ্ড দেবে। আপনি আমাদের কিছু সাহায্য করুন পিতা। তখন সেই চড়ুই পিতা তার কন্যাকে বলতে লাগলো, হে কন্যা, তুমি চিন্তা করো না। আমি রাত্রে রাজমহলে গিয়ে ওই কলসটি চুরি করে আনবো। তারপর সেই কলস চুরি করে আমি তোমার স্বামীকে দিয়ে দেব। নিজের পিতার এমন কথা শুনে ইন্দু খুবই খুশি হয়ে গেল। তারপর সে উড়ে উড়ে নিজের কুঠিরে এসে পৌঁছলো আর রামুকে বলতে লাগলো, স্বামী, আপনি কিছু চিন্তা করবেন না। আমার পিতা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের সাহায্য করবেন। আপনি আরাম করে বিশ্রাম করুন। তারপর বন্ধুরা, যখন রাত্রের সময় হলো তখন সমস্ত সৈনিকেরা ওই কলসের চারপাশে পাহারাদারি করতে লাগলো। তখনই সেই চড়ুই পাখি উড়ে উড়ে ওই স্থানে গিয়ে পৌঁছলো। চড়ুই পাখির উপরে কেউই সন্দেহ করলো না। সে ভাবতে লাগলো, এত ছোট্ট একটা চড়ুই পাখি, এ আবার কলসের কি বা ক্ষতি করবে। তারা তো রামুর অপেক্ষায় বসেছিল। সৈনিকরা ভাবছিল রামু আসবে আর তারা রামুকে ধরে ফেলবে। কিন্তু ওই চড়ুই পাখি নিজের চমৎকারিক শক্তি দিয়ে কলসের আশেপাশে থাকা সৈনিকদের ঘুম পাড়িয়ে দিল। তারপর সেখান থেকে কলসটি উঠিয়ে সিধা উড়তে উড়তে নিজের কন্যা ইন্দুর কাছে পৌঁছে গেল। ইন্দু সেখানে তার পিতার জন্য অপেক্ষা করছিল। সে চড়ুই পিতা তখন তার কন্যাকে ওই কলসটি এনে দিয়ে দিল আর উড়ে উড়ে জঙ্গলে চলে গেল। বন্ধুরা, ওই কলসটি পেয়ে ইন্দু খুবই খুশি ছিল। সে নিজেকে খুবই ধন্য মনে করছিল। সে দৌড়ে কলসটিকে নিয়ে কুঠিরের ভিতর প্রবেশ করলো। সে নিজের স্বামীকে বলতে লাগলো, দেখুন স্বামী, আমাদের কাজ হয়ে গেছে। রাজার ওই মূল্যবান কলস এখন আমাদের কাছে আছে।
কাল আমরা রাজার কাছে ওই কলস নিয়ে গিয়ে দেখিয়ে দেব, তারপরে আমরা দ্বিতীয় শর্তও জিতে যাব। রামুও এমনটা ভেবে খুবই প্রসন্ন হলো। তারপর রাত্রে তারা দুজনই ঘুমিয়ে পড়ল। যখন সকাল হলো তখন নগরের সমস্ত বাসিন্দারা রাজমহলের সামনে উপস্থিত হলো। নগরের সকল ব্যক্তিরা এটা জানতো আজকে রাজার দ্বিতীয় শর্তের নির্ণয় হবে, আর আজকে জানা যাবে রামু দ্বিতীয় শর্ত জিতলো কি জিতলো না। কিছুক্ষণের মধ্যেই নগরের চারপাশে সকল নগরবাসীরা একত্রিত হয়ে গেল। রাজাও তার মহলের বাইরে এসে বসে পড়ল। তারা সকলেই রামুর আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই রামু তার স্ত্রী ইন্দুকে নিয়ে মহলের সামনের ওই স্থানে উপস্থিত হলো। যখন রামু রাজার সামনে উপস্থিত হলো তখন সে রাজাকে ওই কলসটি দেখালো। কলসটিকে দেখে রাজা তো হতভম্ব হয়ে গেল। সে ভাবতে লাগলো এত পাহারা থাকা সত্ত্বেও রামু এই কলসটি কিভাবে চুরি করলো। রাজা নিজের সৈনিকদের অত্যন্ত বকাবকি করতে লাগলো এবং সে নিজেও খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। যখন রামু ওই কলসটিকে রাজাকে দেখালো তখন নগরের সকলেই খুবই আনন্দিত হয়ে গেল। তারা আনন্দে উৎফুল্লে চিৎকার করে রামুর জয় জয়কার করতে লাগলো। তখন রাজা বলল, রামু, আরও একটি শর্ত কিন্তু বাকি আছে, আর এই শর্তে তুমি কখনোই জিততে পারবে না। তখন রামু বলল, রাজামশাই, আপনি বলুন আপনার তৃতীয় শর্ত কি? রাজা বলতে লাগলো, আমার তৃতীয় শর্ত হলো কালকে তোমার আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। তুমি তোমার সঙ্গে যত সেনাবাহিনী নিয়ে আসতে চাও তুমি আসতে পারো, আর আমি আমার সঙ্গে আমার সেনাবাহিনী নিয়ে আসব, আর যুদ্ধে যে বিজয়ী হবে সেই জিতবে। বন্ধুরা, রাজার তৃতীয় শর্ত শুনে রামু খুবই উদাস হয়ে গেল। অপরদিকে রাজা খুবই প্রসন্ন ছিল। সে ভাবতে লাগলো, কালকে এই রামুর সমস্ত গল্পই আমি শেষ করে দেব। বন্ধুরা, নগরের সমস্ত ব্যক্তিরা তাদের নিজেদের ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। রামুও নিজের ঘরে নিজের কুঠিরে এসে বসে পড়ল। রাজা তো কালকে নিজের সমস্ত সৈন্যবাহিনীর সঙ্গে আমার উপর আক্রমণ করবে, কিন্তু আমাদের কাছে তো কোনো সৈনিকই নেই। তখন ইন্দু তার স্বামীকে বলতে লাগলো, হে স্বামী, আপনি কিছু চিন্তা করবেন না। এমনভাবেই আমরা দুটি শর্ত জিতেছি, আর তৃতীয় শর্তটাও আমরা জিতে যাব। এমনটা বলেই ইন্দু আবারও চড়ুই পাখির রূপ ধারণ করলো এবং জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। সে জঙ্গলে উড়ে গেল তার বাসায় তার পিতার কাছে। গিয়ে বলল, হে পিতা, আমরা দুটি শর্ত আপনার সহযোগিতায় জিতেছি। এখন তৃতীয় শর্তটা রাজা খুবই ভয়ঙ্কর ধরনের শর্ত দিয়েছে। রাজা বলেছে কালকে সে আমার স্বামীর সঙ্গে যুদ্ধ করতে চায়। রাজা বলেছে আমরাও যেন আমাদের সৈন্যদল নিয়ে আসি, কিন্তু আমরা সৈন্যদল কোথায় পাবো? তখন সে চড়ুই পিতা তার কন্যাকে বলতে লাগলো, কন্যা, তুমি কিছু চিন্তা করো না, তোমরা তৃতীয় শর্তটা অবশ্যই জিতবে। এমনটা বলে সে তার চমৎকারিক শক্তি দ্বারা একটি তলোয়ারের নির্মাণ করলো আর নিজের কন্যাকে দিয়ে বলল, কন্যা, এই তরোয়ালটা তুমি গিয়ে তোমার স্বামীকে দিয়ে দাও। এই তরোয়ালটার মধ্যে এত ক্ষমতা আছে, সে বড় বড় সৈন্যদলকেও নিমেষে ধূলিসাৎ করতে পারে। তারপর ইন্দু ওই তলোয়ারটি নিয়ে উড়ে উড়ে নিজের স্বামীর কাছে চলে আসলো নিজেদের কুঠিরে। সেখানে এসে সে তার স্বামীকে এই তলোয়ারটা দিয়ে বলল, স্বামী, এই তলোয়ারটা আমার পিতা আমাকে দিয়েছেন। তিনি বলেছেন এই তলোয়ারটা নিয়ে আপনাকে দিয়ে দিতে। তিনি এটাও বলেছেন এই তলোয়ারের মধ্যে চমৎকারিক ক্ষমতা আছে। এই তলোয়ার একাই পারে বড় বড় সৈন্যদলকে নিমেষে ধ্বংস করে দিতে। এই তলোয়ারটি এতটাই চমৎকারিক, এই তলোয়ারে একটা প্রহারেই রাজা ধূলিসাৎ হয়ে যাবে। তারপর পরদিন সকালে রাজা নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে সেখানে উপস্থিত হলো এবং এই যুদ্ধ দেখার জন্যে সমস্ত নগরবাসীও সেখানে উপস্থিত হলো। নগরবাসী প্রত্যেকটি ব্যক্তি এই কামনাই করছিল যেন রামু জিতে যায়, কিন্তু তারা মনে মনে এটাও জানতো যে রাজার এত বড় সেনার কাছে আর রাজার কাছে রামুর মতো একটা সাধারণ দুর্বল দরিদ্র শিকারী কিভাবে পারবে। এটা দেখার জন্যেই তারা উদ্গ্রীব হয়েছিল। অপরদিকে রাজা তার বিরাট সৈন্যবাহিনীর সঙ্গে শক্তিশালী ঘোড়া, হাতি এবং অস্ত্রশস্ত্রের সঙ্গে সেখানে যুদ্ধের জন্য এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে রামু সামান্য একটা তলোয়ার নিয়ে সেখানে উপস্থিত হলো। রামুর এই সাহসিকতা দেখে নগরের সকল ব্যক্তিরা রামু রামু বলে চিৎকার করতে লাগলো এবং তার
মনোবল বৃদ্ধি করতে লাগলো। এমনটা দেখে রাজা খুবই ক্রুদ্ধ হতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই রাজা আর রামুর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। রাজা ভাবতে লাগলো, আমার এত বড় সৈন্যদল, এত শক্তিশালী হাতি ঘোড়া আমার সৈন্যদলে রয়েছে, এত অস্ত্রশস্ত্রের ভান্ডার রয়েছে আমার কাছে, একটা সামান্য শিকারী আমার কি বা ক্ষতি করতে পারবে। এমনটা ভেবে রাজা মনে মনে খুবই প্রসন্ন হতে লাগলো। কিন্তু আশ্চর্যভাবে রামু তার ওই চমৎকারিক তলোয়ার দিয়ে রাজার সমস্ত সৈন্যবাহিনীকে একবারেই পরাস্ত করে দিল। এক এক করতে করতে সেই তলোয়ার রাজার সমস্ত সৈনিকের ধর মাথা থেকে আলাদা করতে লাগলো। রাজা এটা দেখে দেখে অবাক হতে লাগলো, কি প্রকারে ওই রামু তার সমস্ত সৈনিকদের বধ করছে। এমন দৃশ্য দেখে রাজার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাজা সেখানে চুপচাপ হতবাক হয়ে সমস্ত কিছু দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রামু তার ওই চমৎকারিক তলোয়ার দিয়ে রাজার সমস্ত সৈনিকদের মেরে টুকরো টুকরো করে দিল। শেষ পর্যন্ত রামু রাজাকেও বন্দী বানিয়ে নিল। বন্ধুরা, রাজা এখন তার 3টি শর্ত হেরে গিয়েছিল। রাজা তখন রামুর পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, রামু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। অপরদিকে নগরবাসীরাও রাজার উপর অত্যন্ত ক্রুদ্ধ ছিল। তারা সমবেত হয়ে রাজার উপর আক্রমণ করে দিল। তখন রামু সমস্ত নগরবাসীর উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা দাঁড়িয়ে যাও, এই রাজা তার 3টে শর্তই হেরে গেছে, আর শর্ত অনুসারে রাজা এখন নিজেই নগর ছেড়ে চলে যাবে। তোমরা এই রাজাকে মেরো না। এমনটা বলে রামু রাজাকে রাজ্য ছেড়ে চলে যাওয়ার আদেশ দিল। তারপর রাজা তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে ওই নগর ছেড়ে চলে যেতে লাগলো। রাজাকে নগর ছেড়ে চলে যেতে দেখে নগরের সমস্ত অধিবাসীরা খুবই প্রসন্ন ছিল। নগরের সকল বাসিন্দা তখন রামুকেই নগরের নতুন রাজা হিসেবে নিযুক্ত করলো। সমস্ত প্রজারা এটাই চাইতো যে রামুই তাদের রাজ্যের রাজা হোক। এমনভাবেই রামু সেই রাজ্যের রাজায় পরিণত হলো, আর ইন্দু নগরের রানী হয়ে গেল। বন্ধুরা, তারপর থেকে রামু সেই রাজ্যের অনেক উন্নতি করলো। নগরের ছোট ছোট শিশুদের জন্য বিদ্যালয় নির্মাণ করলো, বৃদ্ধদের জন্য হাসপাতাল নির্মাণ করলো, সকল দুস্থ ব্যক্তিদের সাহায্য করলো। এইভাবে নগরের সমস্ত ব্যক্তিরা তার রাজার উপর খুবই প্রসন্ন ছিল। অপরদিকে ইন্দুও তার স্বামীর অনেক খেয়াল রাখতো, তাকে অনেক যত্ন করত, তাকে অনেক দেখাশোনা করত। রামু আর ইন্দু দুজনেই তাদের জীবন সুখে শান্তিতে অতিবাহিত করছিল। তারা মহলে তাদের সুখী জীবন যাপন করছিল। এখন তাদের কাছে কোনো জিনিসের অভাব রইল না। দেখতে দেখতে সময় অতিবাহিত হতে লাগলো এবং কিছুদিনের মধ্যে ইন্দু গর্ভবতী হয়ে গেল এবং দেখতে দেখতে 9 মাস কেটে গেল এবং রামু দুজন পুত্র সন্তানের পিতা হলো। রামুর 2টি পুত্র ছিল। রামু তার পুত্রদের সঙ্গে সারা দিন মহলে খেলা করত, তাদেরকে ভালোবাসত। রাজা হিসেবে সে তার সমস্ত কর্তব্য পালন করত, নগরের সকল ব্যক্তিদের সমস্যা দূর করত এবং নিজের রানীকে সে খুবই ভালোবাসত। একদিন রানী তার রাজাকে বলতে লাগলো, মহারাজ, আমি আপনাকে কিছু বিষয়ের সম্বন্ধে বলতে চাই। আমি আপনাকে 3টি গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই। যে ব্যক্তি এই 3টি কথা নিজের জীবনে মনে রাখতে পারে, সে জীবনে কখনো প্রতারিত হয় না, কখনো সে দুঃখীও থাকে না। স্বামী, আজকে আমি আপনাকে বলতে চাই সেই 3 স্ত্রী কারা যারা নিজের স্বামীকে কখনো ধোঁকা দেয় না, নিজের স্বামীকে প্রতারিত করে না। প্রথম হলো যে স্ত্রী লোভী হয় না। ধন সম্পত্তি, মায়া এবং সৌন্দর্য থেকে যে স্ত্রী দূরে থাকে এবং এই সকল বস্তুর লোভে যে সকল স্ত্রী পড়ে না, এমন স্ত্রী কখনোই নিজের স্বামীকে প্রতারিত করতে পারে না। দ্বিতীয়ত, যে স্ত্রীরা কামী প্রকৃতির হয় না, যারা অন্য পুরুষদেরকে শ্রদ্ধা এবং ভালো নজরে দেখে, এমন স্ত্রীরা কখনোই তার স্বামীকে ধোঁকা দেয় না। তারা শুধুমাত্র নিজের স্বামীকেই পতি পরমেশ্বর মনে করে, তারা শুধুমাত্র নিজের স্বামীকেই ভালোবাসে, তার দিকেই নিজের মনকে স্থির করে রাখে। তারা নিজের স্বামীর আদর করে, সম্মান করে। তৃতীয়ত, যে স্ত্রীরা তার স্বামীকে সম্মান করে, নিজের থেকে বড়, নিজের থেকে গুরুজনদের সম্মান করে,
নিজের শ্বশুর শাশুড়ির সেবা করে, যারা নিজের ঘরের দিকে মনোনিবেশ করে, নিজের ঘরকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করে, নিজের ঘরের আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজের স্বামীর জন্য ভালো ভোজন রন্ধন করে, নিজের সন্তানদের ভালোবাসে, এমন স্ত্রীরা কখনোই নিজের স্বামীকে প্রতারিত করতে পারে না। এমন স্ত্রীরা সর্বদাই নিজের স্বামীর, নিজের সন্তানের, নিজের পরিবারের সেবা করে। তারা সর্বদাই নিজের স্বামীর সঙ্গে প্রেম করে। এমন স্ত্রীরা সংসারের কল্যাণ সাধন করে থাকে। এমন স্ত্রীরাই মাতৃত্বের আসল নিদর্শন হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।